দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয় এবং শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হওয়ায় সীমান্ত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ২৪-এর বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরে দুদেশের সম্পর্কে যখন টানাপোড়েন চলছিল তখনও ধারণা করা হয় পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় থাকার কারণে অনেকটা স্থিতিশীল পরিস্থিতি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই সময় নানা বক্তব্য দিয়েছেন যেগুলো আলোচিত সমালোচিত হয়েছে। সেসবের কোনো প্রভাব পড়বে কিনা বা এই টানাপোড়েন কতদূর যাবে বা এর সমাধান কি, সেসব বিষয় এবং রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। স্বাগতম আপনাকে। আমি প্রথমে দুদু ভাই আপনাকে দিয়ে আজকের আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, তার নানা বক্তব্য নানা সময় ছিল, যদিও তখন তিনি ক্ষমতার বাইরে ছিলেন। এখন দায়িত্বশীল জায়গায় এসে কতটা দায়িত্ববান হবেন বা আমাদের জায়গা থেকে কতটুকুন প্রত্যাশা করতে পারি আপনার? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় না যে খুব অবস্থার হেরফের হবে। এখন যে পরিস্থিতিটা আছে এটাই মোটামুটি চলমান থাকবে। রাজনৈতিক ক্ষমতার বাইরে বা ক্ষমতাসীন হওয়ার এই যে মানে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনের আগে অনেক কথা মানে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে বলে হয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার নিজের কাছে, সেটা হচ্ছে যে এই যে আমাদের বিএনপির ক্ষমতায় আসা, নির্বাচন হওয়া, তার আগে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতার সময় এবং গণ অভ্যুত্থান, এই সবগুলোর প্রেক্ষাপটে তিনটা অবস্থান থাকলো। ভারতে কিন্তু সরকার একটাই ছিল, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা হচ্ছে বিজেপির। আর পশ্চিম বাংলায় এটা তৃণমূলের। একটা জায়গায় তারা তৃণমূল নামে দীর্ঘ 3টা টার্ম তারা ক্ষমতায় ছিল। তো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক মুখ্যত তৈরি হয় সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে। মানে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণ কি হবে, যেমন যদি ওয়েস্ট বেঙ্গলের সরকারটা নমনীয় হয় তাহলে আবার একটু বাড়তি সুবিধা থাকে। যেমন এই তিস্তার যে চুক্তি, সেটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে ছিল, আমাদের জন্য খারাপ ছিল মমতা ব্যানার্জির সরকার। সেই চুক্তিটা কোনোভাবে করতে দেয় নাই। মানে হয় সেটা সে বিরোধিতা করে এবং প্রকাশ্য বিরোধিতা করেছেন তিনি, বিরোধিতা করছে এবং সেন্ট্রাল আবার তাদেরকে দেখাইছে যে পশ্চিমবাংলার কারণে আমার তারা করতে পারে। এটা কি তাদের পলিটিক্স ছিল? না হলে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চাইতো মানে ওইভাবে, তাহলে কি মানে ঠেকে থাকতে একটা আন্ডারস্ট্যান্ডিং লাগে কম বেশি। আচ্ছা। এবং সে যখন দায় মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে দিচ্ছে, ওয়েস্ট বেঙ্গল সরকারকে দিচ্ছে, তারা কিন্তু এটি অস্বীকার করে নাই। মানে মমতা ব্যানার্জি এটা অস্বীকার করে নাই। বলা যায় মমতা না থাকলে এখানকার যে বিজেপি সরকার হয়েছে এই প্রথম হলো, এবং সেন্ট্রালের বিজেপি সরকার। তো সেন্ট্রাল তো আমাদের সঙ্গে মানে বাংলাদেশের ছিল, মানে হাসিনা পিরিয়ডে বা ওর নাম কি ডক্টর ইউনূস বা বিএনপি যেহেতু 3 মাস সরকার হয়েছে। তো স্বাভাবিক কারণে আমার কাছে মনে হয় দুটি একই মতের, একই দলের, একই ভাবনা থাকলে, যেটা আমরা অতীতে দেখছি, ভবিষ্যতে কী হবে আমি এখনই মন্তব্য করছি না, তবে কিছুটা হলো তো সেন্ট্রাল আর স্থানীয় সরকার তো একটাই হয়েছে। তবে এটি মানে উগ্র একটি রাজনৈতিক দল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল, সাম্প্রদায়িক একটি রাজনৈতিক দল। সেই বিবেচনায় বিজেপি কতটা মানে আমাদের নর্মাল অ্যাক্টিভিটিজে থাকবে বা থাকবে না, সেটা এখনো বলার সময় কিন্তু। যদি বলি এই রেজাল্ট ঘোষণার 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ সীমান্তে 2 জনকে হত্যা করা হয়েছে। সীমান্ত হত্যা অনেক উদ্বেগের, নানা সময় আলোচনা হয়েছে। এটি আরো উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে দেয় কিনা, আপনার কি মনে হয়? এটা অবশ্যই উৎকণ্ঠা যে কোনো পরিস্থিতিতেই যে সরকারই
থাকুক, বাংলাদেশে যখন নিরপরাধ মানুষ মানে বিএসএফ গুলিতে মারা যায়, সেটা অবশ্যই আশঙ্কাজনক এবং নিন্দনীয় এবং খুবই ঘৃণ্য। বিএনপি সরকার কিভাবে এগুলো মোকাবেলা করবে? না, কেবল মাত্র বিএনপি সরকার বলা যায় খুব কাছাকাছি সময় আসছে, আর ভারতের সঙ্গে সম্পর্ক এতটা তিক্ততা বর্তমান অবস্থায় নেই। আমি তো মনে করি যে বাংলাদেশ এবং ভারতের ভূপ্রকৃতিগত অবস্থাতে কারণেই এটা যেখানেই থাক এটা নর্মালাইজ হবে। 55 বছরের সময়ে বাংলাদেশ স্বাধীন হলো, কখনো হয়তো খুবই তিক্ততা ছিল, আবার এটা নর্মাল হয়েছে। তো দুই দেশেরই স্বার্থের ব্যাপার আছে, আমাদেরও স্বার্থের ব্যাপার আছে, তাদেরও আছে। আমাদের সবথেকে একমাত্র নিকট মানে প্রতিবেশী হচ্ছে ভারত, আর অন্য দিকটা হচ্ছে বঙ্গোপসাগর। সেহেতু আমার বিবেচনায় রাজনৈতিক বিচক্ষণতা, কূটনৈতিক বিচক্ষণতা অনেক কিছু সমাধান করতে পারে, আবার অনেক কিছু জটিলও করতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুর রহমান তপন, যদি বলি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন যে রক্তপাত কবে বন্ধ হবে, বিশেষ করে সীমান্ত হত্যাকে তিনি ইন্ডিকেট করে বলেছেন। আপনার কি মনে হয় এটি কতটা উদ্বেগ তৈরি করতে পারে বা এর সমাধান কোন পথে? ধন্যবাদ আপনাকে। এটা তো অবশ্যই উদ্বেগের, এটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই। এখন বিজেপির যে রাজনীতিটা, এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় দুদুভাই যেটা বললেন যে রাষ্ট্র টু রাষ্ট্র যখন সম্পর্ক থাকে বা সরকার টু সরকার যখন সম্পর্ক থাকে, তখন এক ধরনের কেমিস্ট্রি বা রসায়ন কাজ করে, কিছু নিয়ম নীতি কাজ করে। কারণ বৈদেশিক সম্পর্ক বলে একটা কথা আছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো রাখা দরকার, তাদের নিজেদের জন্যই দরকার। বাংলাদেশ অনেকভাবেই তাদেরকে ডিস্টার্ব করতে পারে চাইলে, আবার বাংলাদেশের জন্য ভারত মানে মানে ভারত 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 মানে গুরুত্বপূর্ণ, সেটা যেটা দুদুভাই বললেন। তো ফলে এখানে এই বৈদেশিক সম্পর্কের বিষয়টা দুই সরকারকেই মাথায় রেখে তারপর বিভিন্ন পলিসি ঠিক করতে হয়। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো, ধরুন সেখানে যে সরকার আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে তারা এই প্রথম তারা সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, এবং তারা যে পদ্ধতিতে সরকার গঠন করেছে, অর্থাৎ এখানে প্রশাসনিক কিছু পদক্ষেপের কথা আছে, এটা ওখানকার মিডিয়াতে এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। তবে ওখানকার নির্বাচনী পর্যবেক্ষক কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিশেষ সহকারী হিসেবে যোগ দিয়েছেন। হ্যাঁ, এগুলো অনেক কিছুই হবে। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখবেন, ইলেকশনের পরেও নিজে বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে আমাকে তো মুসলমানরা ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে। ফলে একজন মুখ্যমন্ত্রীর এই ধরনের কথা বলা, এটা ভয়ঙ্কর এই কথা। মানে এটার মধ্যে আমি যেটা বলছি সেটা হলো অভ্যন্তরীণ রাজনীতিটা বোঝা যাবে সেটা। অর্থাৎ পশ্চিমবঙ্গে তারা ঘাঁটি গাড়ার জন্য তারা যে ক্ষমতাটা অর্জন করলো, এই ক্ষমতাটাকে সংহত করার জন্য এই রাজনীতিটা তারা করে যাবে। এটা বৃহত্তর যে হিন্দু জনগোষ্ঠী আছেন তাদেরকে তাদের সাথে রাখার জন্য তারা অব্যাহতভাবে চেষ্টা করবে, এবং এই চেষ্টার মধ্যে আপনি এমন না যে তাদের ইকোনমি দিয়ে তাদেরকে জয় করবে, কিংবা চাকরি বাকরি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করে তাদের মন জয় করবে। সাধারণত যে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার জনগণের মন যেভাবে জয় করে থাকে, আপনি ওই পলিসি কিন্তু তাদের কাছে দেখবেন না। তাদের বক্তব্যই হলো দুইটা ধর্মের মানুষকে বিভক্ত করে সংখ্যালঘু যারা আছে, মাইনরিটি যারা আছে, তাদেরকে সকল সমস্যার উৎস হিসেবে চিহ্নিত করা। ফলে বিজেপি তো বলছি সেটা হলো যে ফলে সংখ্যাগুরু যে মানুষরা থাকে এবং যাদের মধ্যে বিশেষ করে যাদের মধ্যে ধরুন সচেতনতা কম, তাদেরকে তখন সাথে
রাখা যায়, মানে একটা স্কেপগোট, বলির পাঠা আবিষ্কার করা যায়। এবং এটার মধ্য দিয়ে কিন্তু সমগ্র ভারতে আপনি দেখবেন যে গত লাস্ট যে সেন্ট্রাল ইলেকশন হলো, সেই ইলেকশনেও নরেন্দ্র মোদীর যে বক্তব্য ছিল, এখানে মুসলমানরা ছিল অন্যতম টার্গেট। যদি এই কথা বলি, বিজেপি তো এই রাজনীতি শুরু থেকেই করে আসছে, এবং পশ্চিমবঙ্গেও হিন্দু মেজরিটি তো বরাবরই। তাহলে এই গত 3 টার্ম তৃণমূল যে ছিল, তখন তো বিজেপির এই স্ট্র্যাটেজিক পশ্চিমবঙ্গের সাধারণ ভোটাররা পছন্দ করেনি। এটা হলো ধীরে ধীরে ক্ষয় হয়। এই যে ধরুন পশ্চিমবঙ্গের একটা হিস্ট্রি আছে, আমরা জানি, মানে পশ্চিমবঙ্গ হলো ভারতের, মানে একসময় তো রাজধানী ছিল কলকাতা, ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল, এবং পশ্চিমবঙ্গ ছিল সমস্ত আন্দোলনের সূতিকাগার, স্বাধীনতা সংগ্রাম যেটা হলো। এবং সেখানে কিন্তু দীর্ঘ সময় আপনি দেখবেন যে বামপন্থী এবং সেকুলার ফোর্স তারা শাসন করেছে, এই পর্যন্ত শাসন করেছে। মমতা বিজেপি সেখানে পেনিট্রেট করতে পারেনি। কিন্তু এই যে ধাপে ধাপে বিভিন্ন সরকারের যে ব্যর্থতা, সেকুলার ফোর্স যাদেরকে বলা হচ্ছে, তাদের যে ব্যর্থতা, এই ব্যর্থতাটাকে তারা এইভাবে ট্রান্সলেট করেছে, করে সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে এইরকম একটা ধারণা দিয়েছে যে ওরা মুসলমানদের ভোট দিয়ে মানে জিতে যায়, মুসলমানদের ভোটের উপর টিকে থাকে, তোমরা যদি আমাদেরকে জিতিয়ে দাও তাহলে তোমাদের ভাগ্যের উন্নয়ন হবে। তো এই যে রাজনীতিটা, এটা অত্যন্ত বিপজ্জনক একটা রাজনীতি, এবং এটা আগামী দিনে ওরা করবে, আরো করবে। এর মধ্যে তো আমি সেটাই পুশব্যাকের কথা বলেছে না, তাদের এর ফলে যেটা হবে, ধরুন পুশব্যাক, আলটিমেটলি পুশব্যাক তেমন করবে না, কারণ আমি যেটা আপনাকে বললাম, মানে গভর্নমেন্ট টু একটা রিলেশন আছে, বাংলাদেশের সাথে তাকে কিন্তু ভালো সম্পর্ক রাখতে হবে, নাহলে সে বিপদে পড়বে সেটা। কিন্তু রাজনীতিটা ওইভাবে করবে, এক ধরনের টার্মোলিং কন্ডিশনের মধ্যে সবসময় সে রাখবে। এই যে ধরুন 22 লক্ষ ভোটারকে, মানে 27 লক্ষ ভোটারকে একদমই বাদ দিয়ে দেওয়া হয়েছে, 27 লক্ষ ভোটার, তার মধ্যে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ হলো মুসলিম। সেটা এই মুসলমানদেরকে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন আমার ধারণা এটা নিয়ে রাজনীতি চলবে, বিজেপি এটা নিয়ে রাজনীতি করবে, এবং বিজেপি অলরেডি এটা দিয়ে বুঝাতে চাচ্ছে এরা হলো বাংলাদেশি। ধরুন এদেরকে ঠেলে দেবে না, বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার ক্ষমতা ওদের হয়তো নাই। এই 2-4টা এরকম মাঝে মাঝে সরকার, আমাদের সরকারের সাথে কোনোভাবে টেনশন হলে হয়তো এরকম কিছু করতে পারে, কিন্তু এন মাস যেটাকে বলি আমরা, এই যে আসামে, যেমন আসাম থেকে যেমন আপনার 19 লক্ষ এরকম ভোটার রোল থেকে বাদ হয়েছে, আসামের আমরাও ভয় পেয়েছিলাম, কিন্তু সেটা তো করতে পারে নাই তারা। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ থেকেও যে এন মাস এভাবে মুসলমানদেরকে বহিষ্কার করবে, এটা করবে না, কিন্তু রাজনীতিটা এমনভাবে তারা চর্চা করবে, একটা টেনশন তৈরি হবে। টেনশন থেকেও অনেক মানুষ, অনেক সাধারণ মুসলমান দেখা যাবে যে, যেমন আমরা রোহিঙ্গাদেরকে দেখেছি, সেই সমস্ত ফ্যামিলি তখন বাঁচার জন্য এদিকে চলে আসতে পারে। সেটা আমি সেটা বলছি, সেটা ফলে আমাদের দিকে কিন্তু এর একটা টেনশন থাকবে। জি, ধন্যবাদ আপনাকে শামসুজ্জামান দুদু। যদি বলি, একটি গ্রাফ বেশ ছড়াচ্ছে, সেটি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে যেমন সীমান্ত এরিয়াগুলোতে যেমন তাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দলের জয়, আমাদের যে সীমান্ত এরিয়া রাজশাহী থেকে সাতক্ষীরা পর্যন্ত অধিকাংশ সীমান্ত ঘেঁষা আসনগুলোতে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের জয় হয়েছে। এইখানে মানে কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার রয়েছে নাকি? একজন প্রাজ্ঞবান রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? ভারতের অবস্থা আর বাংলাদেশের অবস্থা একটু ভিন্নতর। হ্যাঁ, সর্বশেষ নির্বাচনে যেখানে বিএনপি আমার বিবেচনায় মনোনয়নগত দিক থেকে একটু কার্পণ্য করছে, শীতলতা করছে, অথবা ব্যক্তিগত বা গোষ্ঠীগত চয়েসকে প্রাধান্য দিয়েছে, সেই জায়গায় এখানে জামাত প্রার্থী ভালো করেছে। আচ্ছা, যেমন খুলনা ডিভিশনে, যদি খুলনা ডিভিশনে এটা হলো বাম ঘেঁষা এলাকা ছিল, আচ্ছা, তারই মূল ফোর্সটা আছে বিএনপিতে আসছিল, মানে বাম সংগঠনের 70% মানুষই বিএনপিতে ছিল। তো সেখানে যেমন আমি যে সিটের মানে, সেখানে কখনোই বিএনপির বাইরে আওয়ামী লীগেরও খুব রমরম অবস্থা, তো আওয়ামী লীগ যেতে নাই।
তো সেই জায়গায় কোনো জামাতে ইসলাম। হ্যাঁ, তো এই যে বিবেচনাটা জামাতের রাজনীতির উত্থান না, সরকারি বা বিএনপির রাজনীতির ত্রুটির কারণে তাদের সুবিধা গ্রহণ করা। যেমন ওয়েস্ট বেঙ্গলে আমার বিবেচনায় মনে হয়েছে এটা আগাগোড়া বাংলাদেশ মানে ভারতবর্ষকে নাড়িয়ে দেওয়ার মতো যে রাজনীতি, সেটা ওয়েস্ট বেঙ্গলে, আমি মানে শেষের দিকের কথা বলছি, আরও যদি 47-এ তার আগের দিকে যায়, তখনও এখানে কংগ্রেস বা অন্য যেসব মুসলিম লীগের থেকেও মানে বাম ঘরানার রাজনীতিটা কোনো অংশে কম ছিল না। এই যেমন সর্বশেষ 71-এর আগে পরে এর নকশালবাড়ি যে আন্দোলন, সেটা তো মানে ভারতবর্ষ না, পৃথিবী নাড়িয়ে দিয়েছিল। তো সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে। তো স্বাভাবিক কারণে ওয়েস্ট বেঙ্গল মানে জাতীয়তাবাদী বাম ঘরানা যে রাজনীতি যারা করেছে, তাদের ব্যর্থতাগত কারণে আজকে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক শক্তি সেখানে আসছে। এটা একটা লজ্জার ঘটনা আমার বিবেচনায়। আসার কোনো কারণ ছিল না, মানে অতি নিজেকে মূল্যায়ন করা যে আমারা ছাড়া আর কেউ নাই। যেন বাম 34 বছরের শাসন পরিচালনা করেছে, যদি মানুষের পক্ষে থাকতো তাহলে তো তারা আরও 34 বছর থাকতো। যেমন সোভিয়েত ইউনিয়ন প্রথম পৃথিবীর মধ্যে সমাজতান্ত্রিক দেশ, সোভিয়েত ইউনিয়ন বলে এখন কিছু নেই পৃথিবীতে। সেখানে রাশিয়া সেটা পুঁজিতান্ত্রিক। তার মানে এক ধরনের মানে গোষ্ঠীগত তন্ত্র যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে প্রগতিশীলতার আস্তে 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 মানে ক্ষয় হয়ে গেছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে এখনও, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়াতে এখনও কিন্তু বাংলাদেশে থেকে পাকিস্তানের থেকে বেশি মুসলমান বাস করে। হ্যাঁ, প্রায় 40 কোটির উপরে ওখানে মুসলমান আছে। মুসলমান হিন্দু তত্ত্ব নিয়ে পৃথিবী চলছে না, চলছে হচ্ছে ওখানে ক্ষমতাকে মানে ওই সুড়সুড়ি দিয়ে ওয়েস্ট বেঙ্গলে এখন যেটা তারা ক্ষমতাকে দখল করেছে এই প্রথম। এমনকি যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণে মানে হিস্ট্রিতে অতীতটা দেখি, বিজেপির উত্থান শ্যামাপ্রসাদের এই যে সংঘ পরিবার, এটা ওয়েস্ট বেঙ্গল থেকে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের থেকে তারপরে দিল্লি। যদি আমাদের সীমান্ত নিয়ে যদি একটু বলি, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির অনেকটা নমিনেশনের সময় ডিলেমির কারণে বা অনেক জায়গায় পছন্দের মানুষকে প্রায়োরিটি দেওয়ার ক্ষেত্রে এরকম হয়েছে। তো সীমান্ত এরিয়া ধরেই মানে বিএনপির এই মানে সীমান্তের রাজনীতি কিন্তু একটা আলাদা রাজনীতি। হ্যাঁ, সেই জায়গাটা না, সেই জায়গাটা আমি বলি, আমি নিজের সীমান্তবর্তী একটা আমার চুয়াডাঙ্গা একটা সীমান্তবর্তী অঞ্চল। তো এখানে যে সংস্কৃতিটা কাজ করে, রাজনীতিটা কাজ করে, যেমন ওরা বাংলাদেশ বিরোধী, এদিকে ইন্ডিয়া বিরোধী। মানে সীমান্তবর্তী অঞ্চলে ভারতকে সমর্থন করে, মানে শুধু যে আমার অঞ্চলে তা না, এটা একেবারে বাস্তবগত কারণে হ্যাঁ সীমান্তবর্তী একটা আলাদা ধরনের একটা ঘটনা থাকে ওই অঞ্চলও, ওই দিকের অঞ্চলও। কিন্তু হৃদ্যতা আবার দুটো শ্রেণী আছে, রাজনীতির সততা আর একটা অসততা। এই দুটোর যে ভিন্নতা, সেই সংঘাতটা, এটা আবার সারা বাংলাদেশে যেমন সারা ইন্ডিয়ার আবার আলাদা রাজনীতি। সেই জন্য সীমান্তবর্তী রাজনীতি দিয়ে আবার সবকিছু বিশ্লেষণ করা ঠিক হবে না। আচ্ছা, এটা একটা শ্রেণী, গুরুত্বপূর্ণ একটা জায়গা। মানে বিএনপি কেন ডিলেমি করলো, যা হোক করতেই পারে। আমি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণীর চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এই মন্তব্যটি ধরে কি বলবেন? পার্থক্য আছে কি নেই, তাদের রাজনৈতিক অবস্থান, সাংগঠনিক অবস্থান, ব্যক্তির অবস্থান থেকে বোঝা যায় যে এই কথাগুলো যারা বলে তাত্ত্বিক বিশ্লেষণের মধ্যেই তারা আছে। আচ্ছা, যদি পরিবারতন্ত্র এত খারাপ হয় তাহলে তো তারা নেতা হওয়ার কথা, যারা এই কথাগুলো বলছে। 40-45 বছর ধরে যদি আমি ধরে নিই, 55 বছর 10 বছর বাদ দিই, হয় বিএনপি নয় আওয়ামী লীগ। তো এখানে বামপন্থীদের যদি আমি ধরি, তাদের ত্যাগ, তিতিক্ষা, লড়াই, সংগ্রাম, তাদের তো সেকেন্ড ফোর্স না ফার্স্ট ফোর্স হওয়ার কথা, কিন্তু হয়নি কেন? তারা সমালোচনা করছে, আমার বিবেচনায় বিএনপি বা আওয়ামী লীগের সমালোচনা করছে, কিন্তু তাদের মানুষের সঙ্গে যোগাযোগটা বা তাদের কাছে তাদের আস্থা বিশ্বাসের
কাছাকাছি মানে আলটিমেট তো ভোটের রাজনীতি, মানে সশস্ত্র বিপ্লবের রাজনীতি একটা পর্যায়ে পর্যন্ত ছিল, এখন এটা বিপ্লবের রাজনীতি নাই। সে কমিউনিস্ট পার্টি, সমাজতন্ত্রের রাজনীতি, বিএনপি, আওয়ামী লীগ সবাই ভোট কেন্দ্রিকই যাচাই করা হয় কার ভোট কত পার্সেন্ট আছে। সেই বিবেচনায় আমার কাছে মনে হয়েছে মঞ্জু সাহেব একসময় জামাত করতো, শিবির করতো, এখন আলাদা একটা পার্টি করছে। তো ওই বিবেচনা থেকেও নগর কেন্দ্রিক ভাবনার মধ্যেই বাংলাদেশের বিশাল অংশটা বাস করছে রাজনীতিবিদরা, যারা নগরের বাইরে, তার ভিতরে কিন্তু বিএনপি আর পতিত সরকার, আওয়ামী লীগ এদেরই যতটুকু সম্পর্ক ছিল। বামদের যে মানে একটা দীর্ঘ ইতিহাস আছে, তারা যদি সেই ইতিহাসকে সত্যিকার এভাবে আঁকড়ে থাকতে পারত, যেমন ওয়েস্ট বেঙ্গলে আমরা তো এখানে মুসলিম প্রধান বাঙালি, ওখান থেকে হিন্দু প্রধান বাঙালি, 34 বছর বাম বা সমাজতান্ত্রিক ভাবনা যে সরকারটা ছিল, ওই ধারে কাছেও কিন্তু এখন যেতে পারছে বাংলাদেশে না, ওখানে তো নেই এখন, বাংলাদেশেও এইরকম ভাবে আসে না। কিন্তু এখানে অন্যদের ত্যাগ ছিল না এমন না, লড়াই ছিল না এমন না, কিন্তু ওরা পারছে, কিন্তু আমার দেশে আবার এটা সম্ভব হয় না। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুর রহমান তপন, আপনি যদি একটু বিশ্লেষণ করতেন যে এই দু দেশেই সীমান্ত ঘেঁষে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের যে উত্থান, এর কি কারণ হতে পারে? না, একটা তো হলো দুদুভাই যেটা বললেন যে মানে দুই দেশের সীমান্তই কিন্তু এটা মানে মেইনল্যান্ড থেকে সাইকোলজিক্যালি একটু ডিফারেন্ট হয়। সেটা ওখানে যেমন বাংলাদেশ বিরোধী প্রবণতা বেশি দেখবেন, আবার এখানেও আবার ভারত বিরোধী প্রবণতা বেশি বেশি দেখবেন। 2 নাম্বার হলো রাজনৈতিকভাবে ধরুন এতদিন ধরে বিএনপি কিন্তু এই জিনিসটাকে, অর্থাৎ এই যে সেন্টিমেন্টটা, এই যে মানুষগুলোকে নেতৃত্ব দিয়েছে দীর্ঘ সময় আমরা দেখেছি। সেখানে আওয়ামী লীগের অ্যাক্সেস তেমন ছিলই না সেটা, কিন্তু এবার জামাতি ইসলাম এখানে মারাত্মকভাবে পেনিট্রেট করেছে। এটাই তো মূল জিনিস আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দুদুভাই তিনি বিএনপি করেও বিএনপি যে লিমিটেশনের কথা তিনি বললেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এখানে আরও একটা বিষয় থাকতে পারে, মানে যেটা বিশেষ করে ধরুন ইলেকশনের পরপর ঢাকার যে সিটগুলো নিয়ে আমি বিএনপিরই অনেক নেতার আলোচনা শুনেছি যে মানে বিএনপির মানে অনেক সিটে, ঢাকার অনেকগুলো সিটে বিএনপির নেতারা পাশ করেছিল বা পাশ করে যেত, নানান হিসাব নিকাশে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে অথবা তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে। এই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে প্রচুর আমরা মানে তর্ক দেখেছি। মানে এই নির্বাচনে ফেল করিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর মধ্যে তো আপনি বিএনপির আমি একাধিক নেতার কথা বলতে পারবো, তারা এগুলো নাম ধরে ধরে মিরপুরে কার পাশ করার কথা ছিল, কাকে পাশ করানো হয়েছে, ইভেন জামাতের যে আমির সাহেব, শফিকুর রহমান সাহেব, তার সিট সম্পর্কে এই ধরনের আলোচনা আছে। আবার জামাতের নেতারা, তাহলে জনগণের ভোটের কি প্রয়োজন ছিল? আমি কথাটা বলছি সেটা হলো যে এখন এখানে ধরুন বিএনপি যে দুর্বল ক্যান্ডিডেট দিল, আমি ওই জায়গাটাতে আসছি যে বিএনপি যে দুর্বল ক্যান্ডিডেট দিল, এটার মধ্যে কি ওই হিসাব আছে? মানে আমাদের হিসাব কি ছিল, ধরুন ইলেকশনের আগে আমাদের হিসাব কি ছিল? আমরা কিন্তু জামাতের সম্ভাবনা তেমন দেখিই নাই, মানে প্র্যাকটিক্যালি জামাতের সম্ভাবনা তেমন দেখিই নেই আমরা। কারণ জামাত আদতে একটা মধ্যবিত্তের পার্টি। আপনি দেখবেন যে গণসংগঠন বলতে যেটা বোঝায়, ধরুন জাতীয়তাবাদী শ্রমিক দল, তার যে ব্যাপ্তি তার ধারে কাছে নাই জামাতের শ্রমিক কল্যাণ ফেডারেশন। ওদের যে চাষি সংগঠন আছে, এটা তো নামও জানে না লোকজন। ওদের যে ইভেন নারী সংগঠন যেটা, সেটার নামও কিন্তু মানুষ তেমন জানে না। আমি বলছি যে বিএনপির যে গণভিত্তি, তার তুলনায় জামাতের কোনো পাত্তাই ছিল না। কিন্তু জামাত যে এতগুলো সিট পেল, এখানে পার্সেন্টেজের হারে কিন্তু মানে অনেক বেশি পেয়েছে। এখানেই আমি বলছি যে এই সন্দেহটাও দানা বাঁধে যে হয়তো, যেমন ধরুন জামাতের ডাক্তার শফিকুর রহমানকে বলা হচ্ছে তিনি পাশ করিয়ে দেওয়া হয়েছে, তাকে নাহিদ ইসলামকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। এটা ইলেকশনের পরে আপনি ওই ফুটেজ নেন, প্রচুর এরকম আলোচনা আছে। কেন বলছে যে একটা
সাইজেবল বিরোধী দল চেয়েছিল বিএনপি। আচ্ছা, বিএনপি রাজনীতির ভারসাম্যের জন্য একটা সাইজেবল বিরোধী দল চেয়েছিল, সেই জায়গা থেকে তারা এইরকম কোনো একটা ইকুয়েশনে যেতে পারে, অর্থাৎ ছাড় দেয়া বলতে যেটা আচ্ছা। বোঝায়। এখন এইরকম ইকুয়েশন সীমান্ত এলাকায় কাজ করলেও করতে পারে, নাহলে কুষ্টিয়াতে দেখুন আপনি, কুষ্টিয়াতে মানে এইভাবে মানে জামাত একদম ইয়ে করে ফেলা, কুড়িগ্রামের মতো জায়গায় জামাত একদম সবগুলো সিট এবং নিয়ে কে যাওয়া, হয়েছে এটা যাদের একটা অবাক কুষ্টিয়ার কারণ- এমপি তো তার বিতর্কই পিছু হ্যাঁ, ছাড়ে না। আমি ধরো রৌমারিতে আমি অনেকবার গেছি রাজনৈতিক প্রয়োজনে। রৌমারির ধরুন ওখানে বিএনপি ছিল আওয়ামী লীগের চেয়ে পপুলার, বিএনপি নেতা কিন্তু আমরা চিনতাম ওখানে, কিন্তু অদ্ভুতভাবে এবার জামাত ওখানে পাশ করেছে, মানে ওখানে 4টা সিটে ওরা পাশ করেছে। ওই জায়গায় আমি যদি দুদুভাইয়ের বক্তব্যের সাথে মিলাই, তাহলে দুদুভাই বলছেন যে মানে উনি দুর্বল ক্যান্ডিডেটের কথাই বলছেন, অর্থাৎ যাদের দিলে মানে তারা জিতে আসতে পারতেন তাদেরকে দেয়া হয়নি, দুর্বল দেয়া। তার দুর্বল কেন চুজ করা হলো? তো আমি তো এছাড়া আর কোনো মানে কারণ দেখি না। মানে জামাত প্রীতি না, আমি জামাত প্রীতি বলছি না, এটা হয়তো রাজনৈতিক কোনো সমীকরণ থেকে এই ধরনের ক্যান্ডিডেট দিতে পারে। যেমন ধরুন এখন যে অনেকে মন্ত্রী বানিয়েছে, প্রতিমন্ত্রী বানিয়েছে, যখনই বানিয়েছে এখন আমরা সাংবাদিকতা করি, আমরা মানে এগুলো কিন্তু আলোচনা হয়, এটা হলো তাকে পুরস্কার দেওয়া হয়েছে। আচ্ছা, তাকে বসিয়ে দিয়ে তাকে পুরস্কার দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে রাখা হয়েছে ওই রাজনৈতিক সমীকরণ থেকে। কিন্তু যে প্রশ্ন হলো যে আগামীতে কি হবে, এটাই হলো চিন্তার ব্যাপার। সেটা না, আপনি যেভাবে বলছেন যদি তাই হয় তাহলে তো এই যে ছাড় দেওয়ার মানসিকতায়, কারণ ধরা যাক যে এরিয়ায় তাদের ওই এরিয়ার ভোটারদেরও তো অধিকার আছে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার, কিন্তু সেটা যদি আপনার পলিটিক্যাল যে বললেন যে ক্যালকুলেশন থেকে যদি করা হয় তাহলে তো জনগণের ভোটের কোনো থাকলো না। যাই হোক, ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু ভাই, আপনার কাছে আসতে চাই। সাম্প্রতিক সময়ে আবার ক্যাম্পাসগুলো একটু উত্তাল হয়ে উঠছে, বিশেষ করে ইডেনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মানে এটি কারণ কি? তারা এখন ছাত্র রাজনীতি চাচ্ছে না, নিষিদ্ধ চাচ্ছে, বা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার উপকারিতা কি, আর না থাকলে অসুবিধা কি, যদি একটু বলতেন। আমি তার আগে একটু বলি আগের কথা, সেটা হচ্ছে যে বিএনপি দুর্বল প্রার্থী দেয় নাই। আচ্ছা, এটা মানে এই ধারণাটা তো ভুল হবে, বরঞ্চ নতুন প্রার্থীর মধ্য দিয়ে, তরুণ প্রার্থীর মধ্য দিয়ে এক ধরনের একটা পরিবর্তনের দিকে বিএনপি যেতে চাইছে। কারণ এই গত আন্দোলনটা এটা মানে তরুণদের যে নির্ভরতা ছিল, উচ্ছ্বাস ছিল, সেটাকেই সামনে আনার চেষ্টা করেছে। সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা সেইভাবে ভালো রেজাল্ট করতে পারে নাই। তো তরুণদের কাছে তো যেতেই হবে, মানে যে কোনো দলের যদি দলকে টিকিয়ে রাখতে হয়, এগিয়ে নিতে হয়, তাদের উপর নির্ভর করতে হবে। তো সেই জায়গায় তারা সব জায়গায় ভালো করতে পারবে এমন যেমন না, আবার সব জায়গায় যে খারাপ করছে এমনও না, এটা একটা দিক। আর আমার কাছে ইডেন কলেজের আজকে পত্রিকা দেখি, আমি ছাত্র রাজনীতি করেছি একসময়, তো দেখা গেছে আয়ুব খান যেমন ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইছে। তো সরকারি অবস্থান থেকে বন্ধ করতে চায়, কারণ ছাত্ররা অ্যান্টি এস্টাবলিশমেন্টে থাকে সবসময়, মানে যেমন ভাষা আন্দোলনে যারা বুকে রক্ত দিয়েছে তারা সরকারের বিপক্ষে অবস্থান। সেটা কোন সময়? 47-এর পরেই কিন্তু অ্যান্টি এস্টাবলিশমেন্টের যে রাজনীতি সেটা ছাত্ররা করছে, তারপরে মৌলানা ভাসানী, তারপরে এই 52-এর ভাষা আন্দোলন, এইভাবে ধারাবাহিকভাবে আমরা 71-এ মুক্তিযুদ্ধের পরেও কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে যেটা অ্যান্টি এস্টাবলিশমেন্টের রাজনীতি, সেটা ছাত্রদের। কিন্তু সেই ছাত্র বা ছাত্রীরা একটা অংশ যখন বলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এটা আমার কাছে মনে হয়েছে মানে বাংলাদেশকে অস্বীকার করা, গণতন্ত্রকে অস্বীকার করা, নিজের অধিকারকে অস্বীকার করা। রাজনীতিটা কি? নিজের কথাগুলো তো বলা,
দেশের কথাগুলো বলা, সেটা আমি নিজে থেকেই মানে একটা সীমাবদ্ধতার মধ্যে আমি নিজেকে নিয়ে কিন্তু যাচ্ছি। ছাত্র রাজনীতি যারা করে, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী আছে, তাদের দ্বারা সাধারণ ছাত্রছাত্রীদের তো নির্যাতিত হবার, নানাভাবে ভুক্তভোগী হওয়ার ঘটনা রয়েছে। তো সাধারণ এটা শিক্ষার্থীরা তো চাইতেই পারে। এটা ছাত্র রাজনীতি না, আচ্ছা, গুন্ডামির কাছে তারা পরাজিত। তো গুন্ডামির বিরুদ্ধে তারা যদি সুসংগঠিত না হতে পারে, তার জন্য আমি রাজনীতি বন্ধ করে দেবো, আর রাজনীতি বন্ধ হলে পরে সব বন্ধ হয়ে যাবে, এটা কে বলছে? বাংলাদেশে মানে ছাত্র রাজনীতি বন্ধ, ছাত্র রাজনীতি গুন্ডামির প্রশ্রয় দেয়নি, কোনো কালে দেয়নি। যেটা করছে ছাত্র রাজনীতি নামে বা বিভিন্ন সংগঠনের নামে, এরা সংগঠনের ধার বহন করে না, নেতৃত্ব দেয় না। আজ সেটা যখন তারা দখল করে ফেলে, তখন তা কি পরিণত হয় সেটা ছাত্রলীগের ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি। ছাত্রলীগেরও তো একটা সময় ঐতিহ্য ছিল, তারাও তো আন্দোলন করেছে, কিন্তু যখন গুন্ডাতন্ত্র তাদের মানে গ্রাস করছে বা হাসিনা গ্রাস করাইছে, তখন সেটা শেষ হয়ে গেছে। ছাত্র রাজনীতির দোষ না এটা, এটা বরঞ্চ ছাত্র রাজনীতি থেকে বাইরে চলে যাওয়া। যেমন ওই যে ইডেনে যেভাবে যে ঘটনা তৈরি করছে, যারা গণতান্ত্রিক রাজনীতিকে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে, তারা আমরা দেখেছি। যেমন দেখেন না, এই ডক্টর ইউনূসের সময় একটা ভাব তোলার চেষ্টা করা হয়েছিল, এবার জামাতকে আমরা আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, এবার জামাতকে জামাতে তো ক্ষমতায় ছিল, কি বলছে? বিএনপির সঙ্গে? না না, বিএনপির সঙ্গে না, বিএনপির সঙ্গে থাকলে তো খুব ভালো ছিল। 71-এ তারা ক্ষমতায় ছিল। আচ্ছা, এবং তখন মানুষ খুন করার জন্য ছিল, 4টি মিনিস্ট্রি ছিল, ডক্টর মালিক মন্ত্রী সবাই তারা ছিল, এবং সেটি তখন মুক্তিযুদ্ধকে বিরোধিতা করার জন্য ছিল। ওইটা তারা বলে না। আমরা বিএনপির সঙ্গে ছিলাম, বিএনপি তো জনপ্রিয় দল, এখনও এবারও বিএনপি শুধু যেতে নাই, এটা স্মরণকালে এটা মানে উল্লেখযোগ্য মানে সংখ্যা নিয়ে তারা জিতেছে। আর জামাতের ওই 71-এ গেলে তারা তাদের মানে চরিত্রটা জাতির সামনে প্রকাশ পায়। এই দেশে কেন আমি বলছি বাংলাদেশের রাজনীতিতে, রাজনীতিকে যখন সে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হবে, তখনই সে ভিন্ন মানে বিষয়ের দিকে যাবে। সেই কৌশলটা আছে রাজনীতিটা বন্ধ করা। ছাত্র রাজনীতি বাংলাদেশে বন্ধ হয়ে গেলে বাংলাদেশ বলে কিছু আর থাকবে না। জি, এটা আমি শেষ প্রসঙ্গে আপনাকে শুনে 1 মিনিটে তারপরে সাইফুর রহমান তপনের কাছে যাব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 2 মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আপনি এই বক্তব্যটার সঙ্গে একমত কিনা? খুলনায় এলোপাতাড়ি গুলি করে একজনকে 3 দিন আগে হত্যা করা হয়েছে, গতকালকে মহাখালীতে গুলি হয়েছে, ধর্ষণ বেড়েছে। এই বিষয়গুলো বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ঠিক আছে বলে মনে করেন? স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঠিক আছে। আচ্ছা, 3 মাসের মধ্যে সব সন্ত্রাসীকে জেলে ভরা বা তাদেরকে শাস্তির আওতায়, আইনের আওতায় আনা সম্ভব হয়েছে, এটা তো ঠিক না। আচ্ছা, একটা অংশ তো বাইরেই আছে। আর 18 কোটি 20 কোটি দেশের মানুষের আপনি এই যে খুনগুলো, ধর্ষণের কথা উল্লেখ করলেন, এটা নিঃসন্দেহে আমাদের জাতিগত দিক থেকে খারাপ, নিঃসন্দেহ এবং ভয়ঙ্কর। তার অর্থ এই নয় যে খুন বেড়েই গেছে, আমার কাছে মনে হয়েছে। মানে গত বা একটা সরকার না, আমি মনে করি না, আমার কাছে মনে হয়নি। এর আগে যে ঘটনা, সরকারি উদ্যোগে 11টা 12টা ছেলেকে ব্রাশ ফায়ার করে ঘরের মধ্যে জঙ্গি হিসাবে খুন করছে একটা সরকার, মানে প্রতি সরকার। আর এটা সরকারের সমর্থনে এই খুনগুলো হচ্ছে না তো। আচ্ছা, খুনগুলো সরকার চেষ্টা করছে বন্ধ করার, আর চেষ্টা করলেও ওই মেন্টালিটি বা ওই গণতান্ত্রিক ব্যবস্থাপনা 3 মাসের মধ্যে আপনি কতটা এগোতে হয়েছে। আর বিএনপি সব পারবে না এগিয়ে কেন বলবো তাহলে, মানে কতটা আগানো যায় না? 3 মাস আগে এসে তো, আরে আগায়নি তো, এখনো মানুষ তো মানে গত সময়ের সঙ্গে তুলনা করলে আমি বলছি না যে একের সব পরিপূর্ণ বা ভালো হয়ে গেছে, এটা এগোয় নাই, হতাশাজনক। আমি এগোই নাই, তার মানে আমি খুনের পক্ষে যাচ্ছি, তার মানে যে লোকটা ঘর থেকে বেরোতে সে ঘর থেকে বেরোবে না, সে এর বিরুদ্ধে কথা বলবে না, সে লিখবে না, নৈরাশ্যকর একটা পরিস্থিতি তৈরি হবে। আমার বক্তব্য হচ্ছে যে এই বিচ্ছিন্ন কিছু ঘটনা, বিচ্ছিন্নই বলবো,
এটাকে মোকাবেলা করতে হবে জাতিগতভাবে। জাতিগতভাবে আর মোকাবেলা সবগুলো করতে হবে, ভাবে চমৎকার সরকার বলেছেন। পারবে জি। এটার ভাবার কোনো জি, নেই। ধন্যবাদ আপনাকে। সাইফুর রহমান তপন, যদি আপনি শেষ প্রসঙ্গে একটু বলতেন, আপনার কি মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা? না, এইটা হলো মানে যারা সরকারে থাকেন তারা সবসময়ই নিজেদের যে কর্মকাণ্ড সেটাকে ইতিবাচকভাবে তুলে ধরার চেষ্টা করেন তারা, কিন্তু বাস্তবতার সাথে এটা সবসময় মেলে না। যেমন ধরুন, আপনার এই সরকারের মানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম ঘোষণা ছিল এখানে আর কোনো মব মব কালচার থাকবে না। চলবে না, কিন্তু আপনি মানবাধিকার যে সংগঠন আছে সেই মানবাধিকার সংগঠনের রিপোর্ট কালকেই পরশুদিনই পরশুদিন, আমি একটা লেখা লিখেছি, তো সেখানে আপনি দেখবেন যে মানে 2 মাসে একটাতে হলো 19 জন আর একটাতে হলো 18 জন মারা গেছে মব সহিংসতায়। এবং ডক্টর ইউনূসের যে সময়, সেই ডক্টর ইউনূসের সময়ে মানে রেটটা ছিল আরেকটু বেশি, হ্যাঁ, রেটটা ছিল আরেকটু বেশি, মাসে 23 জন 24 জন 25 এরকম রেটটা ছিল। এখন সেইটার সাথে তুলনা করলে হ্যাঁ 3-4টা কমেছে, কিন্তু এইটা কমার মধ্য দিয়ে কি মানুষের মধ্যে স্বস্তি আসবে? প্রথম কথা হলো যে ডক্টর ইউনূসের আমলের সাথে এটা তুলনীয় না। তুলনীয় না কেন? ওইটা তো একটা নৈরাজ্য ছিল, ওইটা একটা যদিও গণঅভ্যুত্থানের সরকার বলা হচ্ছে, কিন্তু বাস্তবে গণঅভ্যুত্থানের সাথে এটার কি সম্পর্ক ছিল এইটা এখন গবেষণা করছে। ওখানে যারা উপদেষ্টা ছিলেন তাদের যে ক্যারেক্টার বেরোচ্ছে, তাদের যে কর্মকাণ্ড বেরোচ্ছে, নানা কিছু বেরোচ্ছে। গণঅভ্যুত্থানের পরে ধরুন দুদুভাইয়ের নেতা ছিলেন, আমরা কর্মী ছিলাম 90-এর গণঅভ্যুত্থানে। আপনি 90-এর গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা হয়েছে, ইভেন তত্ত্বাবধায়ক সরকার না, আমি নির্বাচিত সরকারের কথাই বলি, বা শাহাবুদ্দিন সাহেবের সরকার 3 মাসের সরকার বললে তো হয়, মানে টোটাল স্পিরিটটাই অন্যরকম ছিল। তখন অপরাধ কমে যায় সেটা, কারণ মানুষের নজরটা থাকে অন্যদিকে। সমস্ত মানুষ মিলে একটা নির্বাচনমুখী হচ্ছে, নির্বাচনের দিকে যাচ্ছে, সমস্ত রাজনৈতিক দল মিলে দেশের অর্থাৎ দেশের শান্তি শৃঙ্খলা এমনিতেই একটা নিয়ন্ত্রণে চলে আসে, যেটা আমরা প্রফেসর ইউনূসের সময় দেখি নাই, একদমই দেখি নাই, নানা ধরনের ফলে আমি ওটার সাথে তুলনা করছি না। আমার প্রত্যাশা হলো, আমি বলছি না যে এটা একেবারে শূন্যতে নেমে আসবে, আমার প্রত্যাশা হলো এইটা আরও নামা উচিত ছিল, এবং যেই ধরনের ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটতো না যদি পুলিশকে, অর্থাৎ পুলিশ কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখবেন যে মামলা না নেয়ার মানসিকতার মধ্যে আছে, এখনো পর্যন্ত গা এড়িয়ে চলার মানসিকতার মধ্যে আছে। ফলে ওই জায়গাটাতে সরকার যদি সিরিয়াস হয় তাহলে পরিস্থিতি উন্নতি হবে। জি, একদম শেষ 1 মিনিট আছে, যদি আপনি এই ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতি এবং ছাত্র রাজনীতি, এটা অস্থিতিশীল কোনো পরিস্থিতি না, এটা হলো একেবারেই মানে ইসলামী ছাত্র শিবিরের লোকজন এগুলো করছে। আচ্ছা, এটা আমার কথা না, এটা আপনি সামাজিক মাধ্যমে আপনি যদি যান দেখবেন তাদের আইডেন্টিটি। তিতুমির কলেজে হচ্ছে, এখন ইডেন কলেজে হচ্ছে। এইটা হলো কি, এটা হলো ক্যাম্পাসগুলোতে তারা টিকতে পারবে না আলটিমেটলি। আমি প্রথমে যে কথাটা বলেছি যে একটা গণভিত্তিক সংগঠন, গণভিত্তি সম্পন্ন সংগঠন আর আরেকটা ক্যাডার বেসড সংগঠনের মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা ইসলামী ছাত্র শিবির হলো সেই দ্বিতীয় ক্যাটাগরির সংগঠন। তারা চাইলেই জাতীয়তাবাদী ছাত্র দলের, ধরুন জাতীয়তাবাদী ছাত্র দল এই 5ই আগস্টের পরে যতই অসংগঠিত থাকুক, যতই সমস্যা থাকুক, তারা ধীরে ধীরে সংগঠিত হচ্ছে, এবং তাদের যে সাপোর্ট আছে এখানে, সেই সাপোর্টের মুখে এরা কিন্তু এখন বেকায়দা অনুভব করতেছে। আচ্ছা, ফলে এরা এই সমস্ত স্লোগান তুলছে। যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয় তাহলে তো শিবিরের রাজনীতিও থাকবে না। না, শিবিরের রাজনীতি তো অলওয়েজ গোপন রাজনীতি। মানে ওদেরকে তো একটা সময় বলা হয় যে আওয়ামী লীগের সময় তারা নির্যাতিত ছিল, তারা ওপেনলি করতে পারেনি বাধ্য হয়ে। এখন তো আর সেই পরিস্থিতি নেই, বিএনপি সরকার তো আর বাধ্য করছে না। আওয়ামী লীগের সময়ে যে গুপ্ত রাজনীতি করেছে তা না, আমি বলছি যে ওদের রাজনীতির টাইপটাই হলো এটা। আচ্ছা,
যে ইভেন যখন প্রকাশ্য রাজনীতি তখনও পুরোটা প্রকাশ্যে আসবে না, আচ্ছা, জি, আমরা বুঝতে পারলাম। গুপ্ত ধন্যবাদ থাকবে আপনাকে। অনেকটা বরফের মতো। জি, ধন্যবাদ সাইফুর রহমান তপন, ধন্যবাদ শামসুজ্জামান দুদু। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময় নতুন কোনো অতিথি নিয়ে, আলোচনা হবে নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।